নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। সূর্য কখনো পশ্চিম দিক থেকে উদয় হয়, এই কথা তো আমরা বারবার শুনেছি, এই প্রবাদ তো আমরা বারবার শুনেছি যে সূর্য কখনো পশ্চিম দিক থেকে উদয় হতে পারে না। কিন্তু সিপিএম এর মিছিলে যে দৃশ্য দেখা গেল, সেটা দেখার পরে আজকে মনে হচ্ছে এই প্রবাদটা মিথ্যে হতে চলেছে। সিপিএম এর মিছিল, সিপিএম এর প্রতিবাদ সভা, আর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন ছিলেন সেই সময় ভালো ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার দাবি সিপিএম এর মিছিল থেকে উঠলো। আমি আপনাদেরকে দেখাবো এই এপিসোডে সেই ভিডিও। আপনাদেরকে নিয়ে যাব এক বিজেপি কর্মীর সোশ্যাল মিডিয়া ভিডিও, এখন ব্যাপক হারে পশ্চিমবঙ্গে ভাইরাল হচ্ছে, যেখানে আজকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর অতীত টেনে এনে সেই বিজেপির পুরনো দিনের নেতা একটি ভিডিও প্রকাশ করেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি কাঠগড়ায় তুলেছেন, যেভাবে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে সেই বিষয়ের উপর ভিত্তি করে। এছাড়াও আমি আপনাদেরকে এই এপিসোডেই চন্দ্রিমা ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খবর রয়েছে সেই খবরের মধ্যে একটু আলোকপাত করব। দেখাবো চন্দ্রিমা ভট্টাচার্য কিভাবে একেবারে ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই ঘটনার বিবরণ দিলেন, সাথে মমতা বন্দ্যোপাধ্যায় গদি মিডিয়াকে কিভাবে বয়কট করারও আমন্ত্রণ জানালেন বা কথা বললেন, সেটাও আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। পাশাপাশি আপনাদেরকে দেখাবো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা গদ্দারি করেছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেরই কর্মীরা এবারে কিভাবে আন্দোলন করে তুলছে, কিভাবে প্রতিবাদ করছে, কি ধরনের পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে, এবং সর্বশেষ অন্নপূর্ণা ভান্ডারের যে নাটক, সেই নাটক যেন পশ্চিমবঙ্গ থেকে কিছুতেই মিটছে না। গতকাল আরো বেশ ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে বিজেপির এমএলএরাই এখন বিডিও অফিসে প্রবেশ করে যাচ্ছেন, পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুলছেন, এবং সাথে সাথে অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে আজকে রাস্তা অবরোধ পর্যন্ত হচ্ছে। এমন কিছু মহিলাদেরকেও দেখা গেল যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে ভালো হতো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনো নাকি কথার খিলাপ করেননি। এদিকে বিজেপির এক বিধায়ক মাননীয় অসীম সরকার তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন, এবং অন্নপূর্ণা ভান্ডার যিনি পাননি সেই মহিলার কান্না দেখে নিজের পকেট থেকেই আগামী দিনে অন্নপূর্ণা ভান্ডার দেবেন, এমনটাও তিনি ঘোষণা করলেন। এর সমস্ত কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। এবং ইন্ডিয়া পালস উইথ দীপ আমাদের হিন্দি চ্যানেলটি, এটাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিওর এপিসোড। এবং একদম প্রথমে আপনাদেরকে নিয়ে চলে যাব হকার উচ্ছেদের বিরুদ্ধে সিপিএম এর আন্দোলন কিন্তু কলকাতায় লাগাতার চলছে। বারবার তারা মিছিল করছে, বারবার তারা বুলডোজারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করছে। এ সমস্ত কিছুর মধ্যেই বিগত দিনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল সিপিএম এর মিছিল থেকে। সেখানে মা বোনেদেরকে বলতে শুনলাম কাঁধে কাস্তে হাতুড়ির পতাকা নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এরকমটি নাকি হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরানোর দাবি জানানো হচ্ছে সিপিএম এর বা বামপন্থীদের মিছিল থেকে। অদ্ভুত বিষয় লাগছে না শুনতে? আমরাও যখন ভিডিওটা প্রথম দেখেছিলাম অবাক হয়েছিলাম যে এটা এআই দিয়ে তৈরি কিনা, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না, বামপন্থীদের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরানোর ডাক চলছে। দেখুন। বিজেপি হটাও, মমতাকে বসাও। বিটিংবাজি করে ভোট জিতেছে। মমতা দিদি এত বছর ছিল, আমাদের সাহায্য করেছে। আমার বাবা হসপিটালে ছিল, আমাদের সাইন দেওয়া দেয়, দেওয়া দেয়, সবই কিছু করেছে। আজ এই নতুন সরকার এসে সবার পেটে লাথি মারছে, কিসের জন্য? মোদি বলা ছিল আমরা জিতে উঠলে তোমরা এই দেবো ওই দেবো, আর যেই জিতে উঠলে আমাদের পুরো দোকান সব ভেঙে দিল, আমাদের বসে করে খেতে দেয় না। ওরকম সরকার আমরা চাইনি। বিজেপি হটাও, মমতাকে বসাও। এটা কোনো গরিব মানুষের সরকার নয়, হিন্দু আর মুসলমান হোক, এটা গরিব মানুষের সরকার হতে পারে না। এটা কোনো মানুষের সরকার নয়, এটা শুধুমাত্র বড় লোকদের দালালি করা সরকার। কোথায় যাবে? ভিক করবে? আমরা ভিক করে খাবো? আমরা ভিক করে খাবো? বলুন, আমাদের আশা করে দিন, আমরা না তো ভিক করে খাই। কেন ভাঙচুর করে আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে? একটা লাল চা বিক্রি করছি তো ফাইন চাইছে, কিসের জন্য? আমরা লড়ছি, লড়বো, জীবন যদি দিতে হয় তো জীবন দেবো। এ কি কাণ্ড! আমি আজ পর্যন্ত আমার ইতিহাসে কোনোদিনও কোনো পলিটিক্যাল রাজনৈতিক মিছিল থেকে অন্য কোনো পলিটিক্যাল দলের নেতা বা নেত্রীকে ফিরিয়ে আনার দাবি কিন্তু শুনিনি। আজ এই প্রথম শুনলাম, এবং আপনারাও নিশ্চিতভাবে চমকে যাবেন। তার জন্য এই ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম, আপনাদেরকে দেখালাম। আমি জানি পশ্চিমবঙ্গে এখন প্রচুর চ্যানেল রয়েছে যারা হয়তো নামে অনেক বড় চ্যানেল, কিন্তু সত্য খবর আপনাদের কাছে ঠিকমতো পৌঁছে দেন না। তাই আমি একেবারে খুঁজে 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 আপনাদের জন্য খবর নিয়ে আসি, যেটা আপনারা দেখতে বেশি পছন্দ করেন। আর এই জিনিস একবারে অদ্ভুত জিনিস, সত্যিকারেই একটি বামপন্থীদের মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার দাবি চলছে। অনেকে বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ রয়েছে, তার দলের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ রয়েছে, এবং কথা ফেলেও দেওয়া যায় না, নিশ্চিতভাবে বলা যায় তৃণমূল কংগ্রেসের প্রথম 10 বছরের কার্যকাল বাদ দিলে শেষ 5 বছর, এই 2021 থেকে 2026 সাল পর্যন্ত ব্যাপক হারে দুর্নীতি চলেছে। কার্যত যে যেমন করে পেরেছে লুটে খেয়েছে। আর সেই জন্য আজকে দেখাও যাচ্ছে বেশ কিছু মানুষ ভালো তৃণমূলের তকমা নিয়ে অন্য জায়গায় নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু একটাও সিবিআই কিংবা ইডির কেস হয়নি, আর উল্টো দিকে বামপন্থীদের মিছিল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। এই ভিডিও সত্যিই বিরল, কিন্তু আরো একটি বিরল ভিডিও আমি আজকের এই এপিসোডে দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির পুরনো দিনের এক কর্মী। তিনি নিজেকে দাবি করছেন তিনি শুভেন্দু অধিকারীর থেকেও বেশি পুরনো বিজেপি কর্মী, আর তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও প্রকাশ করে শুভেন্দু অধিকারী, যিনি আজকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তাকে কার্যত তুলোধনা করছেন, তাকে কার্যত একাধিক বিষয়ে কাঠগড়ায় তুলছেন, এবং শুভেন্দু অধিকারী যে বিগত দিনে অনেক দল পরিবর্তন করেছেন সেটাও তিনি এই সোশ্যাল মিডিয়ার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে প্রকাশ করছেন। এই ভিডিওর সত্যতা আমি যাচাই করিনি, এবং এই যে ভিডিওতে বক্তব্য ব্যক্তি রাখছেন সেটার কোনো সমর্থন বা অসমর্থন আমার এই বিষয়ে কিছু নেই। আমি শুধুমাত্র জনতার কাছে এই আসল ভিডিওটি তুলে দেওয়ার জন্য এই এপিসোডটিতে এই ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা যদি আপনার ক্ষেত্রে হতো, যদি আপনাকে কেউ লাথি মেরে যদি চেয়ার থেকে ফেলে দিত, কারণ আপনার এই মুখ্যমন্ত্রী পদটা যদি এখন যদি খারিজ করে দেয়, যদি অন্য কেউ বজায়, কেরম লাগবে? বাবু, আপনার আগের থেকে আমি বিজেপি করি, অনেক আগের থেকে। আপনি চোরদের সাথে ছিলেন, চোর ছিলেন, সিপিএম এ ছিলেন, সেখানেও চোর ছিলেন। বিজেপিতে এসে সতী হয়েছেন, আমরা সতী করেছিলাম। এই গরিব মানুষরা বাঁচার লড়াই করেছে, কিন্তু এই গরিব মানুষগুলো কি হলো, উচ্ছেদ হয়ে গেল, ভাঙচুর হয়ে গেল দোকান পাশ। এসব আপনার জন্য। ডবল ইঞ্জিন এসছে, আমরা ডবল ইঞ্জিন এনেছিলাম তো, এই ডবল ইঞ্জিনে সরকারে যারা চাকরি করে তাদের সুবিধা হয়েছে, গরিব মানুষের কি বাল হয়েছে বলুন তো? 2000-3000 টাকা দিয়ে তাদের সংসার চললেন। এখনো আজকে যেসব নেতারা পচা ডিম খাচ্ছে, পচা ডিম রাস্তাঘাটে টিকে নিচ্ছে না, এগুলো আপনারা শিখিয়ে দিয়ে যাচ্ছে। আর যেসব চোরদের নিয়ে এসছেন, এদের তো পচা ডিম মারতে পারছেন না, এদের ভালো মন্দ খাওয়াচ্ছেন আপনারা। চোরদের সাথে করে নিয়ে নিজেরা চোর হয়েছেন না? চোরদের জল চলে আসে বাবু, এই গরিব মানুষকে উচ্ছেদ করছেন, চোরদের জল চলে আসে। এটা যদি আপনার ক্ষেত্রে হতো, যদি আপনাকে কেউ লাথি মেরে যদি চেয়ার থেকে ফেলে দিত, কারণ আপনার এই মুখ্যমন্ত্রী পদটা যদি এখন যদি খারিজ করে দেয়, যদি অন্য কেউ বজায়, কেরম লাগবে? কষ্ট লাগবে না বাবু? ধীরে চলো, আজ গরিবের পেটে লাথি লাগছে না, তোমাদেরও লাগবে। আজকে যে টিএমসির নেতারা আলু খাচ্ছেন, মানে পচা ডিম খাচ্ছে, ভুল বলেছি, পচা ডিম খাচ্ছে। কোন কথা, 5 বছর পরে তোমরা যদি কোন রকম গদি থেকে চলে যাও, তোমরা পচা আলু খাবে, যে ডিমের থেকেও বাঁচো কম। তো আমি বিজেপি করেছি, কিন্তু এরকম চাইনি, আমি সত্যি বলছি, এরকম চাইনি। আপনার যদি এরকম রূপ দেখতাম, তাহলে বিজেপিতে আমরা কোনোদিন ভোট দিতাম না, আমি করতাম না। জয় শ্রীরাম বলে যদি ঘর বাড়ি উচ্ছেদ হয়, দোকান পার উচ্ছেদ, সেই জয় শ্রীরাম বলবো না, তাহলে হার হার মহাদেব বলবো, হার হার মহাদেব বলবো, তাও জয় শ্রীরাম বলবো না। সত্যি পথে চলি, সত্যি কথা বলি না, কারণ 10 পয়সা খাই না। এই এপিসোডের প্রথম যে দুটো ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, দুটোই কিন্তু বিরল। একদিকে সিপিএম এর মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরানোর ডাক চলছে, অন্যদিকে বিজেপিরই পুরনো দিনের কর্মী, তিনি আজকের বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি সবে 2 মাস নিজের কার্যক্রম সামলেছেন, তার বিরুদ্ধেই প্রকাশ্যে ভিডিও করে কথা বলছেন। তাহলে কি ক্ষমতায় আসার পরেই বিজেপি মাত্র 2 মাসের মধ্যেই নিজেদের যে ভাবমূর্তি সেটা হারাচ্ছে? 2 মাসের মধ্যেই কি মানুষের মনের মধ্যে সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠছে বা একাধিক সন্দেহ ভেসে উঠছে? বিভিন্ন জায়গায় বুলডোজার যেভাবে 2 মাসের মধ্যেই চলেছে, একাধিক মানুষ বেরোজগার হয়ে গিয়েছে। কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে জনতার দরবার করেন, সেই জনতার দরবারে কিন্তু তিনি ঘোষণা করেছেন যে আগামী দুর্গাপুজো পর্যন্ত আর কোন রকমের হকার উচ্ছেদ বা বুলডোজার অভিযান হবে না। তাহলে এই কথাটা বলাই চলে যে মানুষ এই 2 মাস ধরে যে প্রতিবাদটি করলো, সেই প্রতিবাদের ফল কি তারা অবশেষে পেল? মানুষ যেভাবে রাস্তায় নামছে, যেভাবে ধীরে ধীরে এই একটি নতুন সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, তার জন্য কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীকে এই কথাটা আজকে মানতে হলো যে এই বুলডোজারের নীতি আগামী দুর্গাপুজো পর্যন্ত বন্ধ থাকছে বা স্থগিত থাকছে। আসুন এসবের বিষয় থেকে এবারে বাংলার সবথেকে সুপারহিট যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকের দিকে নজর রাখি। হ্যাঁ, ভালো তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কে কত তাড়াতাড়ি ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা লাভ করতে পারে এবং নিজেকে অতি সত্বর ভালো তৃণমূলে প্রকাশ করতে পারে, এই যে নতুন ধারাবাহিক এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়াতে চলছে, সেটা দেখার পরে সাধারণ মানুষ আর সন্ধ্যাবেলায় ওই বাংলা সিরিয়ালগুলো, টেলিভিশনের কোন রকম সিরিয়ালগুলো আর কিন্তু দেখতে পছন্দ করছে না। তারা সন্ধ্যাবেলা হলেই হাতে নয় ইউটিউব বা
ফেসবুক আর না হলে টিভির চ্যানেলগুলো খুলে বসে থাকছে যে এই ধারাবাহিকটি মিস করা যাবে না। আর এই ধারাবাহিকেই গতকাল নতুন এক সংযোজন, সেখানে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের পুরনো দিনের সাথী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একেবারে রাগ করলেন, কষ্ট পেলেন। আর সেই কষ্ট তিনি এতটাই পেলেন যে সরাসরি তিনি চোখের জল মুছতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে চলে গেলেন। প্রথমে আমি দেখাবো যে এই পশ্চিমবঙ্গের এক প্রাইভেট মিডিয়া তারা কিভাবে এই চন্দ্রিমা ভট্টাচার্যের কার্যত চোখের মধ্যে জুম করে তার চোখে কতটা জল রয়েছে সেটা বাংলার মানুষকে দেখানোর চেষ্টা করলেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন দেখুন। সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে একটা ফোন করতে বলেছে এবং আমি ফোন করি তৎক্ষণাৎ। তিনি আমাকে বলেন যে তুমি হাতে তুলে দিলে, ওদের হাতে ভবন তুলে দিলে। আমার এত দুঃখ হয়েছে, আমি বেদনা হতো যে আমি কি করে, আমি বললাম দিদি আপনি এটা আমায় বললেন, আমি হাতে তুলে দিলাম। আমার আনুগত্যে কোনো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যখন আনুগত্যে প্রশ্নচিহ্ন থাকে তখন সেখানে থেকে কাজ করা উচিত নয় বলে আমি মনে করি। আর তাই আমি সেই বেদনাহত মন নিয়ে আমি ছেড়ে দিলাম। আমি অনেক অ্যাকাউন্টসে অথরাইজ সিগনেটারি আছি, সেই অথরাইজ সিগনেটারি হিসেবে আমি নিজেকে উইথড্র করে নিলাম। ধারাবাহিককে ফেল করে যাবে। আপনারা দেখুন যে এই পশ্চিমবঙ্গের মিডিয়া কত সুন্দর ফোকাস করছেন ওনার চোখটাতে। চোখে কার্যত একটু যদি গ্লিসারিন লাগিয়ে নিতে পারতেন তাহলে এই ধারাবাহিকের টিআরপি আরো হয়তো বৃদ্ধি পেয়ে যেত। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যে কথাটি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্যে হয়তো কোনো খামতি ছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে নাকি টেলিফোন করে এই পার্টি অফিস তুলে দেওয়ার ব্যাপারে একটি কথা বলেছেন, সেটাতেই উনি এতটা ভারাক্রান্ত সঙ্গে সঙ্গে চোখের জল মোছাতে উনি কিন্তু চলে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিধানসভার ঘরে। আজকে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি 15 বছরের আনুগত্য দেখিয়েছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে টেলিফোনে অপমান করাটা ইনি কিভাবে সহ্য করবেন বলুন। কিন্তু তিনি এই অপমানটা এর আগে কখনো চিন্তা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কিন্তু একটু আলটপকা কথা বলে থাকেন, আপনারা সকলেই জানেন। এবং প্রকাশ্যে আমরা বহুবার লাইভ টেলিকাস্টে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এটাও দেখেছি যে বহু মানুষকে তিনি আলটপকা কথা বলে সরাসরি অপমানও করে দিয়েছেন। হয়তো সেই সময় বহুবার চন্দ্রিমা ভট্টাচার্যকেও অপমান করেছেন, কিন্তু চন্দ্রিমা দেবী সেই দিন এতটা মন্ত্রিত্ব সামলাতে ব্যস্ত ছিলেন যে সেই দিন একবারও মনে হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অপমান করলেন, আমি এই সময় মন্ত্রিত্বটা থেকে পদত্যাগ দিয়ে চলে যাই। অনেক যোগ্য মানুষকে টপকে চন্দ্রিমা ভট্টাচার্যের মতো যার এগেনস্টে একাধিক তাদের দলেরই কর্মীরা অভিযোগ করেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরে যাওয়ার পরেও 2016 সালে একটি বাই ইলেকশনে জিতিয়ে এনে মন্ত্রিত্ব দেন। শুধু মন্ত্রিত্বই নয়, এরপরে তিনি রাজ্য সভানেত্রীর দায়িত্ব সামলেছেন, একাধিক দপ্তর সামলেছেন এবং সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর অর্থ দপ্তর সেটাও তিনি সামলেছেন। কিন্তু একবারও সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ধমককে চন্দ্রিমা ভট্টাচার্য নিজের মনে লাগাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যেই ক্ষমতা স্লিপ হয়ে গেল, চন্দ্রিমা ভট্টাচার্যেরও যে আবেগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্ভবত সেটাও স্লিপ হয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফোন করে এইটুকু সামান্য কথা বলার জন্য সেই দুঃখ আর নিজে চন্দ্রিমা দেবী মনে ধরে রাখতে পারলেন না। এটাই আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সব থেকে বেশি অবাকের বিষয়। আমি যদি কোনো ভুল বলে থাকি বা বেশি বলে থাকি আপনারা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই ধমক দিয়ে কারেকশন করিয়ে দেবেন, কিন্তু একবার ভেবে দেখবেন যে ব্যক্তিটি 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন নিশ্চয়ই তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনোদিন না কোনোদিন কোনো বিষয়ে ধমক দিয়েছেন। সেদিন তিনি রাগ অভিমানে দলটা ছেড়ে বেরিয়ে চলে যাননি, সবকিছু ছেড়ে বেরিয়ে চলে আসেননি, আজকে তিনি বেরিয়ে গেলেন। এ দেখে বাংলার মানুষ সবই বুঝতে পারছে বা যারা রাজনীতির খবর রাখে তারা সবকিছুই বুঝতে পারছে এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা তো সরাসরি অভিযোগ করছেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে তিনি বহুদিন থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে উপস্থিত ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য শুধুমাত্র খবরাখবর দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসছিলেন আর এই ঘটনাটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে গিয়েছেন, তার জন্যই আজকে এই ধরনের নাটক করছেন। এই ঘটনার সত্যতা আমি জানি না, এটা বহু মানুষ কর্মী সমর্থক একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কার্যালয়ে যারা বসেন তারাই আমাকে এই খবরগুলো বলছিলেন, আমি শুধুমাত্র আপনাদেরকে জানালাম। আর এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন ফেসবুক লাইভে নিজের বক্তব্য রেখেছেন তিনিও কিন্তু একেবারে প্রসঙ্গটা টেনে তুলেছেন। আমি আপনাদেরকে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের বিষয়ে কি কথা বলেছিলেন দেখুন। আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো, আসল ঘটনা তার নয়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন আই ডোন্ট কেয়ার।
শুনলেন আপনারা। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ফেসবুক লাইভ রয়েছে এটা শুরু করার সময় একটি মারাত্মক ডিসিশন নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ফেসবুক লাইভ শুরু করার সময় ঘোষণা করেছেন যে এরপর থেকে তিনি যখন কোনো কথা বলতে আসবেন বা প্রেস মিট করবেন তিনি ফেসবুক লাইভ করেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, কোনো রকম মিডিয়াকে আর তিনি কোনো রকম বক্তব্য দেবেন না। বিশেষ করে একটি পার্টিকুলার মিডিয়ার গোষ্ঠীকে তিনি গদি মিডিয়া তকমা দিয়েছেন এবং তাদের সাথে যতদিন না এই মিডিয়াগুলো নিরপেক্ষ হচ্ছেন কোনো রকম প্রেস মিট করবেন না, এমনটাও তিনি ঘোষণা করলেন। দেখুন, দিন বাদে আবার আপনাদের কাছে ফেস টাইম লাইভে আসছি, যেহেতু আমি এখন গদি মিডিয়াকে মিট করি না এবং এটা আমার একটা সিদ্ধান্ত, যতদিন তারা নিরপেক্ষ না হবে, তারা এক পক্ষ থাকবেন, ততদিন সরি, আমি তাদের সাথে কোনো কথাবার্তা বলতে চাই না। তারা ভালো থাকুক। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত কতটা ঠিক বা কতটা বেঠিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি চান যে কোনো রকম মিডিয়াকে বক্তব্য দেবেন না, কোনো রকম গদি মিডিয়া যারা নিরপেক্ষ নয় তাদেরকে বক্তব্য দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, তাহলে এই কথা বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ফেসবুক লাইভ করছেন সেটা কিন্তু সরাসরি ডাউনলোড করে বিভিন্ন আজকে পশ্চিমবঙ্গের যে মিডিয়ার এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ লাগাচ্ছেন তারা কিন্তু চালাচ্ছে এবং বিভিন্ন পরিমাণে তারা টিআরপি গেইন করছে, রেভিনিউ গেইন করছে। আজকে আপনারা দেখতেই পাবেন যে পরিবর্তন প্রায় 2 মাস হয়ে গিয়েছে, তারপরেও একটা দিন আপনারা দেখতে পাবেন না যেদিন আজকে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বাইরে বেরিয়ে অন্য কোনো খবর দেখাচ্ছে। আজ পর্যন্ত তাদেরকে টিআরপি গেইন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর বা তৃণমূল কংগ্রেসের খবরটাকেই দেখাতে হচ্ছে, সেটা খারাপ হোক কিংবা ভালো হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটিকে ব্যবহার করতে হচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেসবুক লাইভগুলোও করবেন সেগুলোও যদি রিজার্ভ করে দেন, রেস্ট্রিক্টেড করে দেন, তাহলে আমার মনে হয় এই যে বায়াসড মিডিয়া রয়েছে তাদের কাছে পৌঁছাবে না এবং তারা যদি দেখায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে লিখিত পারমিশন নিতে হবে। তাই আমার মনে হয় যদি তিনি মনে করেন যে অন্য কোনো মিডিয়ার কাছে আর বক্তব্য দেব না, শুধুমাত্র ফেসবুক লাইভই করব, আর সেটা যদি গদি মিডিয়াকে জব্দ করতেই হয় তাহলে এটাই করা উচিত যে তার যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোকে একেবারে প্রোটেক্টেড করা এবং পারমিশন না দেওয়া পশ্চিমবঙ্গের কোনো মিডিয়া যাতে এটা ব্যবহার করতে পারে। তবে আমাদের মতো ইউটিউবারদেরকে ছেড়ে দেবেন, কারণ আমরা নিরপেক্ষভাবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা শুভেন্দু অধিকারী মহাশয় হোক সবার জন্যই খবর তৈরি করার চেষ্টা করি, যেটা জনতা গ্রাস রুটে বলছে, গ্রাউন্ড রুটে বলছে, সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষ যারা রয়েছেন, যারা মনে করছেন এই বায়াসড মিডিয়াকে বয়কট করবেন, তারা পারলে আমাদের মতো মিডিয়াকে ডেকে নেবেন, আমরা আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য মুখিয়ে থাকব এবং পশ্চিমবঙ্গের মানুষকে দেখানোর জন্য মুখিয়ে থাকব। কিন্তু আপনারা অনেক বড় মানুষ, আপনাদের অনেক নামডাক রয়েছে, তাই আপনারাও হয়তো লজ্জিত হন এই ধরনের ছোট চ্যানেলে আসার জন্য, কিন্তু এই ছোট চ্যানেলটাই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ হোক কিংবা ভারতবর্ষ হোক সঠিক খবর দেখানোর কাজ করছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে বিদ্রোহী গ্রুপ রয়েছে সেই বিদ্রোহী গ্রুপে যারা এই ধরনের কাজ করছেন তাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলুন বা স্থানীয় যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু একেবারেই ভালো চোখে দেখছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফিরবেন কি না ফিরবেন সেটা প্রশ্নের বাইরে, সেই বিষয় নিয়ে কোনো আলোচনা এই ভিডিওতে নয়, কিন্তু আসল কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে এই যে বিদ্রোহী গ্রুপের বিধায়করা রয়েছে তারা নিজের এলাকায় প্রবেশ করতে আগামী দিনে পারবেন তো? কারণ গতকাল একেবারে হাওড়া থেকে যে ভিডিওটি ভেসে উঠেছে সেই ভিডিওতে দেখা গেল ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি বর্তমানে বিদ্রোহী, আর বিদ্রোহী হওয়ার পরে কিভাবে তার এগেনস্টে পোস্টার পড়ছে তারই নির্বাচনী এলাকায়, এমনকি পদত্যাগের দাবি জানাচ্ছে তাকে যারা ভোট দিয়েছেন এবং তাকে মির্জাফর এমনটাও তকমা দেওয়া হয়েছে, এমনই পোস্টার পড়েছে গোটা ডোমজুড় এলাকা জুড়ে। দেখুন, গতকাল থেকে হাওড়ার ডোমজুড়ে এই পোস্টার ভাইরাল। তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস মাইতির নামে এই ধরনেরই পোস্টার পড়েছে। অন্যদিকে বাগনানের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এই মুহূর্তে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে এবং নতুন তৃণমূলের তকমা নিতে চাইছেন, কিন্তু এই বাগনানের বিধায়কের পুরনো একটি বক্তব্য এখন তৃণমূল কংগ্রেসেরই যারা নেতাকর্মী রয়েছেন তারাই ভাইরাল করছেন। কি সেই বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো। বাগনানের বিধায়ক যে সময় পশ্চিমবঙ্গের নির্বাচন আসবে করছে, সেই নির্বাচনী প্রচার থেকে প্রকাশ্যে বিজেপি কর্মীদেরকে
হুমকি দিচ্ছেন, এমনকি জ্যান্ত পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সেই সভা থেকে। আর আজকে সেই পুরনো ভিডিওর ফুটেজই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যারা রয়েছেন তারা আবার জাগিয়ে তুলেছেন ফেসবুকে, এবং বিজেপি নেতাদেরকে ট্যাগ করে করে লিখছেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বাজানোর প্রশ্নতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার সিআইডি অফিস, সিবিআই অফিস কিংবা হাইকোর্টে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তাহলে বাগনানের যিনি বিধায়ক রয়েছেন তিনি তো এর থেকেও মারাত্মক বক্তৃতা দিয়েছিলেন এবং বিজেপি কর্মীদের নাম করে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন মাটিতে পুঁতে দেওয়া হবে। তবুও তার বাড়িতে কেন এখনো পর্যন্ত একটা সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত পৌঁছালো না? কেন তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তারি তো দূরের কথা, একটা নোটিশ পর্যন্ত দেওয়া হলো না? আর এই কথাটা বিজেপির বহু গ্রাসরুটের কর্মীদেরও কিন্তু হতে পারে, আর সেই কথাটাই এখন চাগিয়ে তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক রয়েছেন। আমি দেখাবো কি বলেছিলেন সেদিন বাগনানের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যিনি বর্তমানে ভালো তৃণমূল তকমা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দিকে। দেখুন, 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো, দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাদের ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছেন রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম। কারণ আমি মায়ের বদলা মায়ের বিশ্বাসী, মারকে বদলা মার। আমি এখানকার বিজেপির নেতাদের বলছি, চুরি ছিনতাই তো দূরের কথা, জ্যান্ত এই মাটিতে খবর দেবো, মাইক বলে বলে গেলাম। শুনলেন এই যে হুমকি, এই হুমকিটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বাজানোর ইঙ্গিতপূর্ণ হুমকির থেকেও সরাসরি হুমকি। কিন্তু এই হুমকির ভয়েই কি জেল খাটতে হবে বা পুলিশ ধরবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো টানাটানি হবে, ডিম থেরাপি হবে, তার ভয়েই কি বাগনানের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গিয়ে পায়ে পড়েছেন? এটাই প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী সমর্থকেরা, এবং তারা বিজেপি নেতার কাছ থেকেই জানতে চাইছেন যে কেন এই ধরনের বক্তব্য রাখার জন্য বাগনানের বিধায়ককে এখনো পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। যদিও এই বক্তব্য শোনার পরে যারা বিজেপির কর্মী রয়েছেন আমি নিশ্চিত তারাও মনে আঘাত পাবেন এবং ভাববেন যে কাদের বিরুদ্ধে লড়াইটা করেছিলেন। আজকে এই বাগনানের যিনি বিধায়ক রয়েছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় আসতেন, যেভাবে তিনি হুঁশিয়ারিটা দিয়েছিলেন, সত্যি একাধিক বিজেপি নেতা কর্মীদের হয়তো মাটিতেই তিনি পুঁতে দিতেন। কিন্তু আজকে সেই কথা থেকে বাঁচতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে হাত মিলিয়েছেন, এবং এই বক্তব্য রাখার জন্য বর্তমান প্রশাসন তার এগেনস্টে কিন্তু একটাও কোনো রকম নোটিশও জারি করছে না। এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে আজকে, যে বিজেপির কর্মীরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারাই সব থেকে বেশি বড় বঞ্চিত, যারা আখের গুছানোর তারা কিন্তু ওপরতলায় আখের গুছিয়ে নিচ্ছে। আর এদিকে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার যেন এখন একটা হেডলাইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ঘোষণা করেছে যে 1,20,00,000 মানুষকে অন্নপূর্ণা ভান্ডার ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে 3,000 টাকা করে। কিন্তু দেখা যাচ্ছে বহু মহিলা অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে আস্তে আস্তে একেবারে কার্যত মা চণ্ডীতে পরিণত হয়ে যাচ্ছেন। গতকাল দেখা গেল একেবারে বিডিও অফিসে প্রবেশ করে গেলেন পশ্চিমবঙ্গেরই এই ভারতীয় জনতা পার্টির এক বিধায়িকা। তিনি সেখানে গিয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই বেশি পাচ্ছে, যারা বিজেপি করছে তাদেরকেই বাদ দেওয়া হচ্ছে। আসুন আপনাদেরকে দেখাই বিডিও অফিস থেকে পশ্চিমবঙ্গের বিজেপির বিধায়িকা চন্দনা বাউরি তিনি কি বলছেন, দেখুন। তৃণমূলের পকেটে টাকা নয়, গরিব মানুষের ট্যাক্সের টাকা গরিব মানুষ পাবে, বুঝলেন তো? তাহলে এখানে কোনো ব্যক্তিকে চিহ্নিত করে যেন না দেওয়া হয়। গরিব মানুষের টাকা তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, আমাদের টাকা দরকার নাই। আপনি কাজ করবেন, নিরপেক্ষ কাজ করবেন। আমার পরিবারের কাজ হবে কেমনটা যেন না হয়, প্রত্যেকটা পরিবারের যেন কাজ হয়। এবং আপনার ধরুন আমি যদি সার্টিফিকেটগুলো দিলাম, সেই ব্যক্তিগুলোর টাকা ঢুকলো না এখানে এখনো পর্যন্ত। যেই করি যে আপনারা লিগেল ভাবে এখানে তো বাছাবাছি চলছে, বাছাবাছি যেন না চলে। মানে এই না যে আপনারা গ্রাম পঞ্চায়েত নাই করবেন, এটা এমন একটা সরকার, মানে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া সরকার। কিন্তু যেটা দেখছি তৃণমূলের লোকের এখানে টাকা ঢুকছে, সেগুলো ভেরিফিকেশন হবে, ভালো কথা, সেগুলো ভেরিফিকেশন তখন সেই সব সামলাবে। একটাও যেন উল্টা পাল্টা নয়, সব কথা একদম লিগেলি ভাবে করবেন। আর আপনাদের তো কোনো সরকারি নিয়োগ হয় না, সরকারি নিয়োগ হয়েছে আপনাদের যা হয়েছে হয়েছে, ঠিক আছে, সঠিকভাবে কাজগুলো করবেন। একদিকে তার কর্মী সমর্থকদেরকে নিয়ে যারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি সেই অভিযোগে একেবারে চন্দনা বাউরি তিনি বিডিও অফিসে রাগ প্রকাশ করলেন, অন্যদিকে বিজেপির সমর্থিত মা বোনেরা তারা আবার রাস্তা পর্যন্ত অবরোধ করে দিলেন। এমনও চিত্র গতকাল ভেসে উঠল, দেখুন। রাস্তা ফাঁকা করে দিদি, উঠেন রাস্তা ফাঁকা করেন। আপনাদের কি সমস্যা আছে সব শোনা হবে, কিন্তু এইভাবে রাস্তা দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না, সব হবে। আপনারা রাস্তা উঠে
না না এভাবে বলতে হবে না আরে যার ব্যবস্থা আছে তো আমরা বলবো আপনার যে রাস্তা ব্লক করে হবে নাকি ঠিক আছে কি সমস্যা আছে সেটা দেখতে হবে কি সমস্যা আছে সেটা দেখতে হবে এইভাবে রাস্তায় জাম করে রাখতে হবে না শুধু এখানেই শেষ নয়, অনেকে তো অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করলেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছিলেন সেই কথা তিনি রেখেছিলেন, বর্তমানে কথার খিলাপি হয়ে যাচ্ছে। দেখুন মমতা কি করলো? মমতা কথা দিয়েছে, কথা রেখেছে। শুভেন্দুর মতন না, ভোট পাবার লোভে শুভেন্দু ভোট পাবার লোভে টাকা দেবো তো টাকা দেবো, সব দিদিরা এক হবো, এই না টাকা পাঠালে এখানে চাবি দেবো, চাবি দিয়ে দেবো, কে চাবি খুলতে হবে দেখবো, আমার মনে হয় দেখবো। আর এ সব কিছুর মধ্যেই বিজেপির বিধায়ক মাননীয় অসীম সরকার তিনি আবার অভিনব পন্থা অবলম্বন করলেন। অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে বিজেপির যত পশ্চিমবঙ্গে আজকে অফিস রয়েছে, বিধায়ক অফিস রয়েছে, তাদের কাছে বিজেপির মহিলারাই গিয়ে দরবার করছেন এবং অনুরোধ করছেন যাতে তাদের অন্নপূর্ণা ভান্ডারটা তারা পেয়ে যান। আর অসীম সরকার এমনই এক কথা শোনার পরে ভারাক্রান্ত হয়ে গেলেন এবং তিনি ক্যামেরার সামনে ঘোষণা করলেন যে যতদিন পর্যন্ত না অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ততদিন পর্যন্ত একটি মহিলাকে তিনি নিজের অ্যাকাউন্ট থেকেই টাকা দেবেন, এমনটা ঘোষণা করলেন। দেখুন কেটে দিল, তাহলে আমি কোথায় যাবো? আমার দুটো মেয়ে ছোট ছোট, আমার বড় মেয়ে জানি না। আমার মা ছোটবেলায় মারা গেছে, আমি পরের তা দিয়ে করেছিলাম। আমার পরে আজ আমারটা নেই, আমার ফটো নেই, আমার এখন কাউকে নামে। হ্যাঁ আমি অঞ্চলে কোনো রকম কাজ করে বাচ্চা টাকা পাই, 3 আনে দিন খাই। আমি কোনো আতু হয় আমারটাই আটকে আছে। আমার মামা 2002 সালে লিস্ট নাম নেই, তা আমার আগে মা পাগল। কত সালে জন্ম বলতে পারবা? আমার এটা আছে তোমার যতদিন টাকা না পাও আমার কাছ থেকে তুমি টাকা দিয়ে না 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 এই যে প্রথম মাসে 3000 টাকা নাও, তুমি যতদিন না পাও আমি দিয়ে দেবো। যখন শুরু হয়ে যাবে তখন আর দেবেন, ঠিক আছে? যখন পাবা আমিও তো সরকার, অসীম সরকার। তবে এরকম বহু বিজেপি কর্মী অন্নপূর্ণা ভান্ডার পাননি বা মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডার পাননি, যারা অরিজিনালি বিজেপিকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ভোট দিয়েছিলেন তারাও অন্নপূর্ণা ভান্ডার পাননি। তাহলে অসীম বাবু বা বিজেপির যারা বিধায়ক রয়েছেন কতজনকেই আর নিজেদের পকেট থেকে টাকাটা দেবেন? তার থেকে অনেক ভালো হতো যদি অন্নপূর্ণা ভান্ডারের নামটা অন্নপূর্ণা ভান্ডারই থাকতো, কিন্তু ওই 1500 টাকা করে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টেই পাঠিয়ে দেওয়া হতো। তাহলে সমস্ত মহিলাই খুশি থাকতো আর কারোর মধ্যে এরকম বিক্ষোভ প্রতিরোধ দেখা যেত না। 3000 টাকার প্রয়োজন নেই, তারা 1500 টাকা নিয়ে খুশিতে ছিল, কিন্তু একে অপরের সঙ্গে মুখ কালাকালি হচ্ছিল না যে পাশের বাড়ির বান্ধবীটা উঁকি মেরে বলছে যে তুই অন্নপূর্ণা ভান্ডার পেলি না, আমি তো পেলাম। এই যে একটা মনের জ্বালা, এই মনের জ্বালা থেকে কিন্তু তারা বেঁচে যাচ্ছিল। তাই আমার মনে হয় যে অন্নপূর্ণা ভান্ডারের অ্যামাউন্টটি সকলের মধ্যেই যদি ভাগ করে দেওয়া যায়, যে বাজেটে যে টাকাটি রয়েছে সেটা হলেই সব থেকে ভালো হয়। অন্তত এই গৃহকলহ, রাস্তায় যুদ্ধ এগুলো বন্ধ হবে এবং সরকার 2 মাসের মধ্যেই যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সেটা থেকে হয়তো বেঁচে যাবে। যাই হোক, আজকের এপিসোড এই পর্যন্তই রইল। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলের রিচ কমানোর চেষ্টা চলছে যাতে বেশি মানুষের কাছে সত্যের কণ্ঠস্বরে না পৌঁছে যায়, তাই চ্যানেলের রিচ যাতে না কমে তার জন্য আপনাদের লাইক এবং কমেন্টস অত্যন্ত প্রয়োজন রয়েছে। পারলে 5 জনকে ভিডিওটি শেয়ারও করে দেবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।